জুটিতক গল্পের আমাদের আজকের অতিথি আলোচিত চলচ্চিত্র ৪৯ বাতাসের বহুমাত্রিক পরিচালক জনাব মাসুদ হাসান উজ্জ্বল। প্রথমেই উজ্জ্বলের কাছে আসছি। উজ্জ্বল ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আর চিটাগাং এসে আরো বেশি ভালো আছে। একসঙ্গে শিল্পের অনেক মানে এখানকার গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথা হলো, ওনাদের অ্যাপ্রিসিয়েশন পেলাম। তো এটাকে একজন নির্মাতা হিসাবে আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। সুতরাং আজকে একটু আমি বেশি ভালো আছি আর কি। আচ্ছা উজ্জ্বল ভাই, আপনার সম্বন্ধে একটু জানতে চাই। প্রথম আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা। আমার জন্ম তো খুলনায়। আমার বাবার চাকরির সুবাদে আমরা খুলনায় থাকতাম এবং আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত খুলনায় ছিলাম। আর অদ্ভুতভাবে হচ্ছে যে আমি আমার শৈশবেই শিল্পচর্চা শুরু আমি বলবো, এবং কারণ আমার যতদূর আমার স্মৃতিতে আছে সেটা হচ্ছে আমি হয়তো ৩.৫-৪ বছর বয়স থেকে ছবি আঁকা শুরু করি স্বপ্রণোদিত হয়ে। এটা এমন না যে বাবা মা বা বোনরা বলেছে ছবি আঁকো, আমরা বাচ্চাদের যেরকম আর্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে ফ্যাসিলিটেট করি আগে, তারপর সে আগ্রহী হয়। আমার মনে আছে আমি খাটের নিচে পড়ে 10 পয়সা, 4 আনা 8 আনা এগুলো দিয়ে ৩.৫ টাকা হলে ক্রেয়নের রং কিনতাম। তো কিনে তারপর আমি ছবি আঁকতাম, এবং আমার বিবেচনায় আমি তখন থেকেই সিরিয়াস পেইন্টার আসলে। কারণ আমার ছবি আঁকাটাই আমার জীবনের একমাত্র কাজ ছিল। আর এরপর আমি ক্লাস 1-এ যখন পড়ি তখন সঙ্গে যোগ হয় মিউজিক। ওইটাও স্বপ্রণোদিত হয়ে শুরু করা। তো ওই হিসাব করলে এটা আমি বড়াই করবার জন্য বলছি না, আমার জীবনযাপনটা কেমন সেটা বলছে যে আমি শিল্পের বাইরে কিছু করার সুযোগ হয়নি আমার জীবনে আসলে। মানে আমার যতটা বয়স হয়েছে তাতে শিল্পের বাইরে আমার তেমন কিছু করা হয়নি। আপনি খুলনা কতদিন পর্যন্ত ছিলেন? আমি জানি যে আপনি ঢাকায় পড়াশোনা করেছেন চারুকলায়। হ্যাঁ, আমি আমার উচ্চ মাধ্যমিক পর্যন্ত খুলনায় ছিলাম। আচ্ছা। এরপরে আমি ঢাকায় চলে আসি, এবং ঢাকায় তো আমি অনেক বছর আমার এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অঙ্কন ও চিত্রায়ন বিভাগের ছাত্র ছিলাম আমি। তো ওখানে পড়েছি। ওখানে আমাদের সেশন জ্যাম ছিল তো আমাদের সময়, তো ওই সময় আমাদের 10 বছর শুধু অনার্স কমপ্লিট করতেই লেগেছে। হ্যাঁ, সুতরাং 10 বছর চারুকলার হাওয়া বাতাসের মধ্যে ছিলাম আর কি। আর ছাত্র জীবনেই প্রফেশনাল লাইফে শুরু। প্রথমে আমি গ্রাফিক ডিজাইনার ছিলাম। গ্রাফিক ডিজাইনিং করতে করতে আমি এডিটর হিসেবে কিছুদিন কাজ করি। তারপরে অ্যানিমেশনের কাজ করি। ছোট ছোট বিজ্ঞাপন বানাতাম তখন, খুবই লো বাজেটের। ওগুলো করার পর হঠাৎ মনে হলো যে না, সিনেমা বানাতে চাই। পরে এফডিসিতে অনেক আশেপাশে অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু ঢোকারই সুযোগ পাইনি গেট দিয়ে। পরে মনে হলো যে কীভাবে তাহলে সিনেমা বানাবে, বিকল্প হিসাবে সিনেমা বানানোর বিকল্প হিসাবে আসলে টেলিভিশনকে বুঝি। পাশাপাশি আপনার মিউজিকটা কি আপনার আগ্রহ কখন থেকে শুরু, বা কিভাবে গড়ে তুললেন নিজেকে? মিউজিক আমার হঠাৎ মনে হচ্ছে যে ক্লাস 1-এ যখন আমি পড়ি, যদি এমন স্মৃতি আমার সাথে প্রতারণা না করে থাকে, ক্লাস 1-এ যখন পড়ি তখন একদিন আমি বাসায় যে হারমোনিয়াম ছিল ওই হারমোনিয়ামে আহা যে বসন্তে তুলেছিলাম। তো তুলে আমার একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে আমি তো নিজে নিজে তুললাম, আমাকে তো কেউ দেখায়নি। আপনার পারিবারিকভাবে একটা গানের আবহ ছিল? হ্যাঁ, এটা ছিল তো বটে, কারণ আমার দাদা নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন, এবং উনি কোনো বিখ্যাত লোক নন, উনি অখ্যাত লোকই, উনি মারা গেছেন। কিন্তু দাদার কিন্তু সৌভাগ্য হয়েছিল, ওনার গুরু সরাসরি কবি নজরুল ছিলেন। দাদা ওনার সঙ্গেই অনেক থেকেছেন, এইসব গল্প দাদার কাছে আমি আমার শৈশবে শুনেছি। তো এটা আমার বোনরা প্রত্যেকেই গান করতেন, কেউই প্রফেশনালি করেনি, একমাত্র আমি করেছি। আর আমার খালা আছেন, উনি চিত্রশিল্পী, উনি এখন প্যারিসে থাকেন। তো এরকমভাবে হ্যাঁ, আমার শিল্পচর্চার পরিবেশ আমার বাসায় ছিল, কিন্তু খুব আনুষ্ঠানিক পরিবেশ না যে ছবি আঁকড়ে গান গাওরে এটা করতে হবে। এটা সবাই সহজাতভাবেই ছিল আসলে। একটা আবহ আসলে একটা পরিপূর্ণ শিল্পী তৈরি হওয়ার পিছনে ভালোই অবদান রাখে, একটা পারিবারিক অবদান আমি বলছি। হ্যাঁ, আমার বাবার কথা তো বলতেই হবে। আমার বাবা একজন পাটকল কর্মকর্তা, কিন্তু উনি সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার পরে আমার বাবার সঙ্গে আমার একটা খুব উজ্জ্বলতম স্মৃতি হচ্ছে, আমার বাবা রবীন্দ্রনাথ এবং মাইকেল মধুসূদন দত্তের কবিতা অনর্গল পড়তেন। উনি খালি গায়ে থাকতেন, লুঙ্গি পরা থাকতেন। আমি বাবার আঙুল ধরে রাখতাম, আমাদের টানা বারান্দা ছিল,
আমার বাবার সাথে আমি পায়চারি করতাম এবং অনর্গল আমি কবিতা শুনতাম। আচ্ছা। তো আমার শৈশবটাই এরকম। আমার চাচা, আমার মেজ চাচার সব বন্ধুরা ছিল, অনেক বন্ধু ছিলেন খুলনা বেতারের তালিকাভুক্ত শিল্পী। তো প্রতি বৃহস্পতিবার রাতে আমাদের বাসায় গান বাজনার আসর বসত। আমি পরিবেশ পেয়েছি, এটা সন্দেহাতীতভাবে পরিবেশ পেয়েছি। আমরাও বুঝতে পারছি আসলে বহুমাত্রিক শিল্পী হয়ে ওঠার পেছনে আপনার আরো আপনার পেছনের কাহিনীগুলো আমরা জানতে পারছি আস্তে আস্তে। রাজনীতি করতেন? হ্যাঁ, রাজনীতির সঙ্গে ছিলাম, কিন্তু রাজনৈতিক দলের নাম এই মুহূর্তে আমি বলতে চাই না। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন আমি মার্ক্সবাদী রাজনীতিতে আগ্রহী হই এবং কার্ল মার্কস সম্পর্কে আগ্রহী হই, পড়াশোনা শুরু করি। আমার মনে হচ্ছে যে আমি খুলনা আর্ট কলেজে ছবি আঁকতে যেতাম। আমি খুলনা আর্ট কলেজের ছাত্র ছিলাম না, মানে আমরা স্কুল থেকে খুলনা আর্ট কলেজে আমি নিজের আগ্রহের জায়গা থেকে ছবি আঁকতে যেতাম। ওখানে আমি এখানে একটা হ্যান্ডবিল করে পেয়েছিলাম ছেঁড়া, ওইখানে লেখা ছিল রেইজ হাই দ্য ব্যানার অফ মার্কসিজম, মাওইজম অ্যান্ড লেনিনিজম। তো আমার আসলে প্রথমত ওই প্রিন্টটা দেখে আমার খুব ভালো লেগেছিল, একটা পুরনো কাগজ, তারপর পুরনো হলদেটে কাগজের উপর বোল্ড লেটারে রেডের মাঝখানে লেখা, ওটা আমাকে আকৃষ্ট করেছিল। ভিজুয়ালটা কিন্তু আগে আকৃষ্ট করেছিল, আদর্শিক জায়গা তখন বুঝতাম না। হ্যাঁ, তো না বুঝেও একটা ভিজুয়াল অ্যাট্রাকশন থেকেই কিন্তু আসা। তারপরে যখন আমি আস্তে আস্তে রাজনৈতিক মতাদর্শ বোঝার চেষ্টা করা শুরু করলাম, তখন আমি বুঝলাম যে আমাদের জন্য একটা সাম্যবাদী সমাজ ব্যবস্থা কত জরুরি। সেই বোঝা থেকে আমি আকৃষ্ট হই আসলে এই ধরনের রাজনীতিতে, এবং ওই রাজনীতি থেকে আমি এখনো আসলে, যদি আমি স্বীকার করি আমি সক্রিয় কোনো রাজনীতির সঙ্গে নেই, কিন্তু আমি রাজনীতির বাইরে আছি এটা আমি বলি না। আমি মানুষের মুক্তির জন্য আমার কাজে আমার একটা লড়াই আছে। আমার কাজের আমি প্রমাণ রাখার চেষ্টা করি যে আমি মানুষের মুক্তি, মানবতার মুক্তি, এই জায়গাগুলো নিয়ে আমি কিন্তু কাজ করি। সুতরাং আমি কোনো দলের দলভুক্ত না হলেও আমি নিজেকে একজন রাজনৈতিক ব্যক্তি বলি। আপনি মিউজিক করছেন, আপনি লিখছেন, আপনি ছবি আঁকছেন, আপনি কবিতা লিখছেন, চিত্রনাট্য লিখছেন, বহুমাত্রিক একটা ব্যাপার। আপনার নিজের ভিতরে কি মনে হয় আপনার কোন সত্তাটা সবচেয়ে বেশি শক্তিশালী? হয় না অনেকগুলো সত্তা একসাথে কাজ করলে কোনো কোনো সময় কোনো একটা সত্তা বেশি প্রবল হয়ে দাঁড়ায়, এমন কিছু কি আপনার মনে হয়? আমার এরকম মনে হয় না। আমি কাজের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড ছেলে মানুষ। আচ্ছা, আমি বলবো এই বাচ্চাদের যেরকম যখন যেটা করতে ইচ্ছে হয় সে সেটা করে, আমি ফর্চুনেটলি আমার এই মধ্য বয়সে এসেও সেটা পারি। মানে আমার যদি কাল থেকে মনে হয় এখন সিনেমায় মজা পাচ্ছি না, ধান চাষ করে মজা পাচ্ছি, তাহলে আমাকে দেখা যাবে আমি একই রকম উদ্দীপনা নিয়ে ধান চাষ করছি। সুতরাং আমি নিজের কাছে নিজে অনেক আনপ্রেডিক্টেবল আসলে। সুতরাং এই শিল্পের এতগুলো শাখায় হাঁটার কারণ কিন্তু আমি অনেক পারি, আমি অনেক গুণী, এটা প্রমাণ করার না, কিন্তু মানে আনন্দ খোঁজা আসলে। সুতরাং যেহেতু আমি বিভিন্ন উপাত্তর মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করি, আনন্দটা তো আমি পাই এবং আমার কাছে আমার আনন্দটা মুখ্য। তার থেকে আমি আমাকে কতখানি সফল বা প্রভাবশালী মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে পারলাম সেটা আমার ভাবনা জগতেই নেই আসলে। কারণ আমার ক্ষুদ্র একটা জীবন, এখানে আমার আনন্দ অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। সুতরাং এখানে সফল বিফল হওয়ার প্রশ্নটা আমার কাছে কোনোভাবেই গুরুত্বপূর্ণ মধ্যে পড়ে না। আপনার আনন্দ কিন্তু আমাদেরকে খাওয়াচ্ছে, আমাদেরকে আনন্দ করছে, আমাদের শেখাচ্ছে। প্রথম তো ছোটবেলার কাজ করতে, এই জার্নিটা একটু যদি বলেন কিভাবে আসলেন, কি করছিলেন? যে আমি শুরুতে যেটা বললাম যে আমি প্রফেশনালি ছিলাম একজন গ্রাফিক ডিজাইনার, ওটা আমার জীবিকা ছিল ছাত্র জীবনে। কারণ ছাত্র জীবনে আমি আত্মনির্ভরশীল, আমি বলবো যে আত্মনির্ভরশীল হওয়ার প্রবণতা আমি যখন আমি ক্লাস 2-3-তে পড়ি, তখন আমি আমার একজন রিক্সাওয়ালা বন্ধু ছিল, ওর নাম জাহাঙ্গীর। তো ওর সঙ্গে একটা পার্টনারশিপ বিজনেসে যাই, মানে আমার 100 টাকা ইনভেস্টমেন্ট ছিল, ও আমরা কিন্তু স্কুলের সামনে বিক্রি করতো। তো তখন থেকে আমি সবসময় উপার্জনের মধ্যে ছিলাম আসলে। কারণ আমি যখন স্কুলে মানে কিশোর বয়সে আমি গিটার শিক্ষক ছিলাম, আমি গিটার শেখাতাম, ছবি আঁকা শেখাতাম। তো আমি একটা আর্নিং প্রসেসের মধ্যে ছিলাম। সুতরাং আমি স্বনির্ভর অনেক কম বয়স থেকে করবো, আমার পকেট মানি আমি জুগিয়েছি বেশিরভাগ সময়। ফলে এটা আমার একটা প্রবণতা, স্বনির্ভর থাকা। তো ওখান থেকে আমি গ্রাফিক ডিজাইনার ছিলাম আমার ছাত্র জীবনে। তো আমি চারুকলায় যখন আমি ছবি আঁকছি,
একটা সত্যি কথা আমার নিজের সম্পর্কে বলি, আমি একটু প্রাতিষ্ঠানিক শিক্ষা বিমুখ আসলে। প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাকে আমার কাজের কনসেন্ট্রেশনের সমস্যা করে আসলে। তো আমি যে মানুষটা 24 ঘন্টা ছবি আঁকতাম, সে চারুকলা পড়তে গিয়ে খানিকটা ছবি আঁকার আগ্রহ হারিয়ে ফেলি আসলে। তো তখন আমার ক্যানভাস বদলানোর দরকার হয়ে পড়েছিল ভীষণভাবে। তখন মনে হলো যে চলচ্চিত্র করতে হবে। তো চলচ্চিত্র করার জন্য আমি কোনো ক্লু পাচ্ছিলাম না, কারণ ঢাকায় আমি আসলে একা ছিলাম, কাউকে চিনতাম না। এবং আমি প্রথম একটা প্রফেশনাল ক্যামেরা সামনাসামনি দেখেছি আমার নিজের শুটিংয়ে। তার আগে দেখিনি, তার আগে আমি ছবিতে দেখেছি এবং আমি পড়েছি, অনেক চলচ্চিত্র সম্পর্কে পড়েছি। যেহেতু আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার মেজ আপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। মেজ আপু আমাকে একটা বই দিয়েছিলেন, তারকোভস্কির ডায়েরি। তারকোভস্কির ডায়েরি পড়তে গিয়ে আমি প্রথম এনলাইটেড হই অ্যাবাউট ফিল্ম। যে ফিল্ম আসলে আমরা যে অর্থে ভাবি যে শুক্রবার হবে বাড়ির সবাই মিলে এই টেলিভিশনে মুভি অফ দ্য উইকে দেখবো, ফিল্মটা এরকম না, এটা তো অন্য ব্যাপার। তখন আমি গভীরভাবে ফিল্মকে ভাবা শুরু করি। তো ফিল্মের সঙ্গে বসবাস কিন্তু অনেক কিশোর বয়স থেকে, এবং আমার কিশোর বয়স আর এখনকার ছেলেপেলের কিশোর বয়স তো একটু আলাদা। মানে এখন তো আপনি ইউটিউবে গেলে সব পান, তখন কিন্তু তারকোভস্কিকে জানা এত সহজ বিষয় ছিল না, বা সত্যজিৎ রায়কে জানা এত সহজ বিষয় না, কিন্তু আমাদের 90-এর দশকে এত সহজ ছিল না। ওই কঠিন কাজটা কিন্তু প্রবল আগ্রহের কারণে করেছি। যেহেতু করেছি, কোনো না কোনো একদিন আমি সিনেমা বানাতামই আসলে। ফলে অনেক প্রতিকূলতা এই দেশে, আর যে কাউকেই চেনে না, মানে আমি কাউকে অ্যাসিস্টও করিনি, সুযোগ হয়নি আমার, কারণ আমি কাউকে চিনতাম না। সুতরাং আমি কার সহকারী হিসেবে কাজ করবো, কে আমাকে নিবে? তখন তো আমি যখন শুরু করেছি, তখন তো এইটা ছিল না যে আমার সঙ্গে যেভাবে মানুষের যোগাযোগ হয়, যে ফেসবুকে নক করলো যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, এই সুযোগ তো আমাদের ছিল না। সুতরাং আমি কাউকে অ্যাসিস্টও করতে পারিনি, আমার শিক্ষক আমি নিজে। ফলে এইভাবে অনেক বিকল্প ধরতে হচ্ছে আমাকে আসলে, যে মেইন স্ট্রিম ছবি করা যাচ্ছে না, আবার শর্ট ফিল্ম ফোরাম করার জন্য যে ধরনের যোগাযোগ দরকার সেই বলায় যেতে পারি না, কারণ আমি একজন খুবই অন্তর্মুখী স্বভাবের মানুষ ছিলাম। ফলে আমি নিজেকে জাহির বা প্রমাণ করার জায়গায় ছিলাম না। আমার মনে হয়েছে আমাকে একটা কাজ করে দেখাতে হবে, যে আমাকে লক্ষ্য করতে হবে, এরকম একটা জায়গা ছিল। তো ওইখান থেকে টেলিভিশন নাটক করা, এবং ফর্চুনেটলি টেলিভিশন নাটকে সম্ভবত আমাকে হয়তো খেয়াল করে থাকবে মানুষ আমার শুরুর দিকের কাছ থেকে। সেই কারণে আমি তারপর আস্তে আস্তে চলচ্চিত্র অপর অনেক বিরাট ব্যাপার, এই বিরাট ব্যাপারটা ঘটাতে আমি সময় নিয়েছি, কারণে নিজেকে প্রশিক্ষিত করার পেছনে সময় নিয়েছি। চলচ্চিত্রে আসার আগে আমরা ছোট পর্যায়ে যে কাজগুলো ছিল, আমরা আসলে নামগুলো বলতেই হয়, যে জীবন ফরিনী, হ্যাঁ, রোদ্দুর, সূর্যমুখী, এগুলো গল্প বা নির্মাণ, এগুলো আমরা সাধারণত যে চোখে দেখে টিভি নাটক দেখতে অভ্যস্ত, আমাদের একটা ধাক্কা দিয়েছিল। তা আমরা বুঝতে পারছিলাম যে আপনি কিছু একটা করতে চাচ্ছেন, কিন্তু আমরা জানি যে আপনি বলছেন যে আপনার ক্যামেরা প্রথম আপনি ইউনিটে দিয়েছেন। এটা এটা বিশ্লেষণ করতে গেলে আপনাকে তো আপনার শিল্পী বলতে হয়। আপনার সেই সূত্রে জানতে চাচ্ছি, এগুলো হওয়ার পরে আপনার 49 বাতাস যেটা শুরু যে চলচ্চিত্রটাতে বানালেন আমাদের জন্য, আমরা দেখছি, বলতে হচ্ছি, এটার ভাবনা কখন আপনার এসছে, কিভাবে এটা শুরু করেছে, এটা জার্নিটা, কষ্টটা, সুখটা যদি বলতেন। 49 বাতাসের যারা ইতিমধ্যে দেখেছেন, তারা দ্বিতীয়ার্ধের যে ঘটনাবলী দেখেন, এই ঘটনাবলী খানিকটা লেখা আমার আসলে 2006 বা 2007 সালের দিকে। আমি একটা উপন্যাস লিখেছিলাম, পাজল কর্কে স্কন্ধের মালা। ওই উপন্যাসটা ছাপা হয় আনন্দধারা পত্রিকার ঈদ সংখ্যায় 2016 সালে। 2016 সালে তখন আমি চিন্তা করি যে এটার একটা চলচ্চিত্র আমি করতে চাই। তখন ওটাকে চলচ্চিত্র আদলে আমি আবার লিখি, লেখা, এবং এই পুরো সময়টা আমি মাইক্রোবায়োলজি, জেনেটিক্স যতখানি পেরেছি পড়ার চেষ্টা করেছি এই একটা দীর্ঘ বছর। যদিও এত আহামরি কোনো সায়েন্স এখানে নেই, এটা একটা মানবিক গল্প দিন শেষে। কিন্তু হয় কি, আপনি নেপথ্যে আপনার যত বেশি পড়াটা থাকবে, জানাটা থাকবে, সহজভাবে উপস্থাপন করাটা আরও সহজতর হবে। সেই জায়গা থেকে এই দীর্ঘ সময়টা আমি এখানে নিয়েছি। এবং তারপর 49 বাতাস বানানোর পর আমার মনে হয়েছে যে এত দীর্ঘ প্রস্তুতির পর, একটা ছবি হওয়ার পর, অনেক জায়গায় আমি কাটাছাটা করতে পারি নিজেকে।
চলছে দীর্ঘ প্রস্তুতির জায়গাটা বিস্তারিত শুনতে চাচ্ছি। দীর্ঘ প্রস্তুতি হচ্ছে যেমন চরিত্র নির্মাণের ক্ষেত্রে আমি একটা দীর্ঘ প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশের বাস্তবতায় আমি ঝুঁকি নিয়েছি এক ধরনের, যে খুব চেনা মুখের ছবি এটা না, এবং চেনা মুখ না হলে আপনার অর্থনৈতিক ঝুঁকি থেকে যায়, অনেক থেকে যায়, কারণ আপনার সঙ্গে তখন কাউকে আপনি পাবেন না সহযোগী হিসাবে। আর চেনা মুখ না নেওয়ার কারণ হচ্ছে চেনা মুখের একটা ওজন থাকে আসলে, যেই ওজন ক্ষেত্র বিশেষে চরিত্রকে ছাপিয়ে যায়। তো চরিত্রকে ছাপিয়ে গেলে আর আপনি কি ছবি বানাবেন? হ্যাঁ, সুতরাং সেই ঝুঁকিটা নিতে চাইনি বলে আমি অচেনা মুখে গুরুত্ব দিয়েছি। একটা কারণ, একটা দীর্ঘ চরিত্রায়নের জন্য একটা দীর্ঘ সময় রিহার্সেল করা হয়েছে। এই দীর্ঘ সময় রিহার্সেল না হলে যে ধরনের ভিড়ভাড়টায় আমরা বড় বড় দৃশ্য করেছি সেটা সম্ভব হতো না, কারণ ওখানে এত ইনস্ট্রাক্ট আপনি করতে পারবেন না, একটা দূরত্ব থেকে আপনাকে কাজ করতে হচ্ছে, তখন আপনার চোখের ভাষা বুঝতে পারতে হবে আপনার পাত্রপাত্রীকে। ওই কানেকশনটা তৈরি করার জন্য আমরা অনেক দীর্ঘ একটা সময় নিয়েছি। তারপরে এটার যে ফাইনাল কালার টোন আপনারা দেখেছেন সেটা নির্ধারণ করার ব্যাপারে কিন্তু এই প্রত্যেকটা লোকেশনের লেন্স ওয়াইজ আসলে কালার চার্ট করা হয়েছে, সেই কালার চার্ট অনুযায়ী কস্টিউম করা হয়েছে, সেই কস্টিউম অনুযায়ী ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের কস্টিউম কীভাবে ঠিক করা হয়েছে, তারপরে এই ডেপটা তৈরি হয়েছে বা এই ফটোগ্রাফিটা তৈরি করা হয়েছে। দেখতে খুব সহজ সরল হলেও এটুকুর জন্য এত চেষ্টা লেগেছে। সেই চেষ্টা যদি খুব সুন্দর না হয়ে থাকে তাহলে বলতে হবে সিনেমা আসলেই কঠিন কাজ। মানে এত প্রস্তুতির পরেও যদি কোথাও ঘাটতি থাকে তাহলে এটুকু মানতে হবে সিনেমা আসলেই কঠিন কাজ। কস্টিউমের কাজটা কি আপনি করেছেন? না, কস্টিউমের কাজ করেছেন ফায়দা আহমেদ। নীরার কস্টিউম, মূলত নীরার কস্টিউম ফায়দা আহমেদের করা, আর বাকি কস্টিউমগুলো আমার করা, বাকি সবার কস্টিউম, অয়নের বা আর সবার যে কস্টিউম এগুলো আমার করা। গানগুলো নিজে কিছু বলুন। গান এখানে তো অনেক গান, প্রতিটা গাইতে সুন্দর, আমার 5টি গান। এই গানের যেহেতু এটার আমি নিজে সঙ্গীত পরিচালক, সেহেতু গান করার সঙ্গীত পরিচালকই গান সবগুলো গান তৈরি করবেন, এটাই তো নিয়ম আসলে। তো ঘটনাক্রমে আসলে দুটো গান আমার কথা শুনেন না, এই দুটো গান আগে থেকেই আংশিকভাবে তৈরি ছিল। যেমন প্রথম ঝরে পড়া শিউলিটা, এটা আমাদের ছবির নায়ক ইমতিয়াজ বর্ষণের সুরারোপ করা, এবং চট্টগ্রামের থিয়েটার অ্যাক্টিভিস্ট সুমন টিপু তার এটার রচনা এই গান, আর সঙ্গীতায়োজন আমার করা। আর আরেকটা গান আছে এ শহর, এটা সৌরিনের করা, সে একজন প্রতিশ্রুতিশীল শিল্পী এবং খুবই অসামান্য শিল্পী। এই দুটো গান খুব ম্যাজিক্যালি আসলে সিনেমার এই ঘটনা প্রবাহের সঙ্গে খুব গিয়েছে বলে আমি আর এখানে এক্সট্রা সং দিতে চাই। আমি সঙ্গীতায়োজনে মনোযোগ দিয়েছি। বাকি যে 3টি গান, এই 3টি গান কথা, সুর, সঙ্গীত সব আমার। আর এই 3টি গানের একটি গান আবার আমি নিজে কণ্ঠ দিয়েছি, মেঘমালা। আর মেঘমালা নিয়ে বলতে গেলে মেঘমালা আমার আসলে 18-19 বছর আগে লেখা একটা গান, তখন শুরু করা একটা গান। এই মেঘমালারও ঘটনা হচ্ছে যে ওই দৃশ্যে যে শূন্যতা দরকার, ওই শূন্যতা আমি নতুন করে তৈরি করতে পারছিলাম না। আমি তখন মেঘমালার কাছে আশ্রয় নিয়েছি যে একটা শূন্যতার গান আমার কাছে আছে, তখন আমি নতুন করে বাজাই গানটা বানানোর গল্প করি। এবং আমি যখন সঙ্গীতায়োজন করি আমার একটা চেষ্টা থাকে যে বেশিরভাগ যন্ত্র অনুষঙ্গ যেন আমার নিজেরই বাজানো হয়, এবং রিদম প্রোগ্রামিং আমি নিজে করার চেষ্টা করি, কারণ আসলে একটা গানের স্ট্রাকচারই একটা তাল করে দেয়। গানের স্ট্রাকচার আপনার কোন ধরনের তালে আপনি কাজটা করছেন, আপনার টাইম সিগনেচার কি, এটা আসলে একটা গানের উচ্চতাকে ওখানেই নির্ধারিত হয়। এবং প্রতিটা সঙ্গীত পরিচালক নিশ্চয়ই তাল বিবাহ যেমনটা মাথায় রেখেই তার সঙ্গীতটা নির্মাণ করতে চায়। তো এই ছিল মোটামুটি গানের ইতিহাস। এবং গানগুলো খুব বেশি মানে প্রয়োজনের জায়গায় ব্যবহার করার চেষ্টা করছি, কারণ যেহেতু আমি চিত্রনাট্যকার নিজে, এটা দৃশ্যগুলো আমার মুখস্থ, আমার মাথায় অনেক বছর বসবাস এই দৃশ্যগুলোর সাথে। সুতরাং ওই দৃশ্য অনুযায়ী তো আসলে গানটা রচনা করা হয়েছে বা ওই দৃশ্য অনুযায়ী সুর হয়েছে। সুতরাং এটা খুব আমার জন্য খুব আর কি একাকার হয়ে যাওয়া একটা বিষয়। আমরা খুব প্রাসঙ্গিক মনে করছি, চেষ্টা করেছি বা এসেছে, আমি বলবো চেষ্টা করার যে আর এতগুলো গান দিব এটাই তো আমি জানতাম না।
আমি সিনেমা খুব পরিকল্পিত বলেই বিশ্বাস করি, পরিকল্পিত হওয়া উচিত, কিন্তু গানগুলো আসলে এত সহজাতভাবে এসছে যে আমি পরে হিসাব করলাম এই যুগে তাই বলে 5-5টি গান একটা ছবিতে, তাও আমার অপ্রাসঙ্গিক লাগেনি বলে আমি রেখেছি। হ্যাঁ, দর্শক তো নিয়েছে, আমরা যারা দেখেছি, আমার কাছে ব্যক্তিগত মনে হয়েছে আরো একটা গান থাকলে বোধহয় ভালো হতো। বুঝতে পারছেন, আরো একটা ভালো কিছু আমরা জানতে পারতাম এতটুকু। আপনার এই চলচ্চিত্রটাতে আপনি বীরের আশ্রয় নিয়েছেন। আপনার যে নায়িকা, যাকে নিয়ে আপনার ন্যারেশনটা, যে জার্নিটা, তার কিন্তু একটা একটা ড্রিম আছে বীরকে নিয়ে। ভিড়ভাড়টা আসলে আমরা যারা নগদ যন্ত্রণায় আছি, নাগরিক যারা, তারা ইদানিং এটাকে খুব বিরক্তিকর একটা বিষয় হিসেবে ধরে আছি। আপনি এর ভিতর থেকে একটা গল্প বের করে আনলেন, এটাকেও এত একটা আলোচিত চরিত্র করে ফেললেন, এটার উদ্দেশ্য আছে কি? উদ্দেশ্য তো আছে, এক ধরনের প্রচ্ছন্ন উদ্দেশ্য তো থাকে। সেটা হচ্ছে আমাদের নগর জীবনের অন্যতম প্রধান চরিত্র হচ্ছে ভিড়, এবং ভিড় আমাদেরকে বিক্ষিপ্ত করে, ভিড় আমাদেরকে ব্যথিত করে, আমাদেরকে হতাশ করে, ক্লান্ত করে। ওই ভিড়টা যখন চরিত্র হয়ে ওঠে, আমার প্রাসঙ্গিকতায় যখন থেকে যায়, তখন ওটাকে কত বেশি আমার করে নেওয়া যায় সেটা আমার বাঁচাকে আরো বেশি উৎসাহিত করে আমার মনে হয়। তো সেখান থেকে ভিড়কে একটা চরিত্র হিসেবে দেখানো। আর হয় কি, আমরা প্রেম দেখাতে গিয়ে না অনেক কিছু অস্বীকার করি। প্রেমে কেন আমার সমাজ বাস্তবতা আসবে না, এটা আমার কাছে একটা প্রশ্ন। প্রেম মানেই দুজনের একটা বিষয়, মানে খুব বিচ্ছিন্ন, নির্জনে গিয়ে প্রেম করতে হবে, সবকিছু নির্জনে করতে হবে। প্রেম হচ্ছে একটা অন্যতম পবিত্র বিষয়, যেটা প্রকাশিত বা প্রকাশ্য হলে ক্ষতি কি? হ্যাঁ, এবং আমি শুরুতেই একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে 49 এমনই প্রেম দেখা যাবে যেটা কোলাহলকে নির্জনতায় পরিণত করবে। যে কারণে দেখবেন যে আমরা ঘরের মধ্যে কণ্ঠ যে উচ্চতায় প্রক্ষেপণ হয় আমাদের সংলাপ, আউটডোরেও ওরকম খুব নিচু কণ্ঠে কথা বলছে, যেটা আপনি বলেই বসতে পারেন। অনেকে বলেছ যে এটা তো সচেতন হলে, হ্যাঁ সচেতন হ্যাঁ, লজিকটা হচ্ছে ওই যে কোলাহলকে নির্জনতায় পরিণত করা। আমি মানে দুটো ছেলে মেয়ে তাদের মধ্যে এতটাই ডুবে গেছে যে আশেপাশের শব্দ, কোলাহল, কোনো কিছু তাদেরকে ডিস্ট্রাক্ট করতে পারছে না। এই আবহটা আমার মনে হয় যারা এখনো ধরতে পারেননি, 2-4 বছর বা 10 বছরের নিচে ধরতে পারবেন যে অনেক সময় এভাবে ভিড়কে একটা চরিত্র করে আবার চরিত্রকে অস্বীকার করা হয়েছে। সেজন্য এটা যদি এখনো কারো বিভ্রান্তি থাকে যে এটা অনিচ্ছাকৃত ভুল, এটা অনিচ্ছাকৃত তো নয়, ভুল সঠিক তো এখন সময় মহাকাল নির্ধারণ করবে, আমরা কেউ নির্ধারণ করবার লোক নয়, ওটা সচেতনভাবেই করা। হ্যাঁ, কারণ এটা খুবই কমন সেন্স। আপনাকে যদি বলি যে আপনাকে যে কোনো মানুষকে, আপনি একটা খুবই প্রান্তিক মানুষকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি কি বাইরে শব্দ করে কথা বলেন না ঘরে, সে বলবে বাইরে আমি অনেক জোরে কথা বলি। হ্যাঁ, কারণ বাইরে অনেক কোলাহল, অনেক শব্দ থাকে। তো এটা যখন একটা খুব প্রান্তিক মানুষও জানে, তখন নির্মাতা হিসেবে আমার না জানাটা তো খুবই বিস্ময়কর ব্যাপার হবে। সুতরাং আমি জেনে বুঝেই কাজটা করেছি আসলে। আমি কয়েকটা জায়গায় জেনেছি বা পড়েছি, আপনি বলছেন যে 49 একটা নীরের প্রেমের গল্প। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অয়ন চরিত্রটা যতক্ষণ জীবিত ছিলেন ততক্ষণ পর্যন্ত নীরের প্রেমের গল্প ছিল। এরপরে যে জার্নিটা আপনি করেছেন, এটাকে কি আপনি নীরের প্রেমের গল্প বলে আখ্যা দিতে পারবেন? এটা আপনার অন্য কোনো মানে যে আমরা কিছু আধ্যাত্মিকতা দেখছি, বিজ্ঞান দেখছি, আশাবাদ দেখছি, সবগুলি আপনি 49 শুধুমাত্র কি নীরের প্রেমের গল্পতে আবদ্ধ করে রাখবেন, আর কিছু বলার আছে আপনার? একদম আমার কিচ্ছু বলার নেই, কারণ আমরা একটা বৃহত্তর প্রেমের মধ্যে আছি। আমাদের মানব জন্মটাই একটা প্রেমের উপর দাঁড়ানো। একটা প্রেম ছাড়া পৃথিবীতে আসলে কিছু নেই। হ্যাঁ, সবই প্রেম। আপনার প্রার্থনাও প্রেম, আপনার বিজ্ঞানও প্রেম, আপনার আবিষ্কারও প্রেম। আপনার তীব্র আকাঙ্ক্ষা না থাকলে সৃষ্টি হয় না। সুতরাং তীব্র প্রেম না থাকলে কোনো সৃষ্টি হয় না। এখন প্রেমকে আমরা আসলে খুবই ক্ষুদ্র জায়গায় আবদ্ধ করতে চাই, এটা হচ্ছে সমস্যা। মানে প্রেম মানেই হচ্ছে দুজন মানবীর একদম ব্যক্তিগত বিষয়। 49 সম্ভবত সেই প্রেমের কথা আসলে বলে, প্রেমকে আরো বৃহৎ জায়গায় দেখাতে চেয়েছে। সুতরাং
এটা অবশ্যই প্রেমের ছবি এবং আহ, প্রেমকে আমি বড় করে তো দেখতে চাই, মানে আমি কতটা জ্ঞানী বা দক্ষ এটা প্রমাণ করার জন্য আমার হয়তো দুর্বোধ্য হওয়ার কিন্তু কোনো দরকার নেই। পৃথিবীতে অসামান্য অসংখ্য চলচ্চিত্র আছে যেটা প্রেমের চলচ্চিত্রের কিন্তু পৃথিবীতে অভাব নেই। হ্যাঁ, এবং আমার যদি আমার ট্র্যাক রেকর্ডের কথা বলেন, যে ধরনের নিরীক্ষা আমি আমার অতীতে করে এসেছি, আমার কাছে সম্ভবত কারো কারো হয়তো প্রত্যাশাতে ছিল যে খুবই জটিল কোনো দার্শনিক কোনো বিষয়। হ্যাঁ, আমি কিন্তু জটিল কাজটাই করেছি আসলে। খুবই গভীর দার্শনিক বিষয়কে কতটা সহজতর উপস্থাপনা করা যায় সেটার একটা চেষ্টা করেছি। এখানে সফল না ব্যর্থ যায় না, এবং আমার না এত কথা বলাও ঠিক না, কারণ হচ্ছে আমার কাজ ছিল একটা শিল্প নির্মাণ করা। সেটা আমি করেছি, এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মূল্যায়িত হবে। হয়তো এটা কেউ খারিজ করে দিতে পারে, হয়তো এটা কেউ খুব আপন করে নিতে পারে, হয়তো এটা কেউ মধ্যম গোছের কিছু মনে করতে পারে, হয়তো এটাকে বিরাট বিরাট কিছু কেউ মনে করতে পারে। শিল্পের মজাই তো এখানে যে আপনি একটা কাজ করে ছেড়ে দিয়েছেন, আপনার কাজ শেষ, এখন এটা নিয়ে একটা সমকাল মহাকাল বিভিন্ন সময়ে আলোচিত সমালোচিত হবে। আপনার পারফরমেন্স দেখে আপনি কতটুকু সন্তুষ্ট? একটা কাজ যখন আমার একা করবার হয়, মানে যেটা সবকিছু আমি, তখন আমি নিজেকে একটু ক্রিটিক্যালি জাজ করি। কিন্তু আমার কাজের একটা অংশ যখন অন্য কেউ হয়, তখন ওটা থেকে আমি আগে থেকে একটু পজিটিভ থাকি, কারণ এই পজিটিভ এনার্জি আমাকে অনেক সহযোগিতা করে কাজ করতে। এবং আর্টিস্টকে কখনো আমার রোবট মনে হয় না, মানুষ মনে হয়। যেমন বর্ষণ এবং শার্লিন দুজনে ভালো বলতে পারবে যে আমি কি খুব বেশি অ্যাক্টিং কারেকশন দিই কিনা, দিই না কিন্তু। কারণ একটা মানুষের একটা দূর যাওয়ার পর আপনাকে কিন্তু থামতে জানতে হয়, ঐশ্বরিক কোনো কিছু আশা করে কিন্তু লাভ নেই। আর ইমতিয়াজ বর্ষণ হচ্ছে এমন একজন অভিনেতা যে আসলে ডিরেক্টরের চাওয়াটা খুব ভালো রিলেট করতে পারে, বুঝতে পারে। এবং এইখানে যদি বর্ষণের ভালো দিক আমরা দেখি, ওর কাজে ভালো দিক, এটার কৃতিত্ব আমি ওকে দিতে চাইব। আর যদি কোনো মন্দ দিক খুঁজে পাই, সেই কৃতিত্ব আমি, সেই ব্যর্থতা আমি পরিচালককে দিতে চাইব। হ্যাঁ, শার্লিনের ক্ষেত্রেও তাই। শার্লিনের ক্ষেত্রে নীরা চরিত্র আমি যেরকম দেখতে চেয়েছি সে সেরকম দেখিয়েছে। হ্যাঁ, এবং এখানে না আমার সন্তুষ্ট না হওয়ার কোনো জায়গা নেই। আমি ওদের দুজনের চরিত্রায়নের দর্শকের মতোই মুগ্ধ আর কি। আমি ওখানে দর্শকের জায়গায় নিজেকে বসাই। ওদের কাজটা শেষ হওয়ার পর আমি আর পরিচালকের জায়গায় নিজেকে রাখি, আমি দর্শকের জায়গায় রেখেছি, কারণ আমি উপভোগ করেছি। তো আমি যখন উপভোগ করছি তখন ওরা ঠিক অভিনয় করেছে আমার মনে হচ্ছে। আর ক্রিটিসিজম করতে চাইলে তো সব কিছু নিয়ে করা যায়। পৃথিবীর অনেক বড় বড় অভিনেতার অভিনয় নিয়ে ক্রিটিসিজম হয়েছে। এখানে আমি আমি খুব কৃতিত্ব দিতে চাই আমার অভিনয় শিল্পীদেরকে, এই ছবিতে তারা অসম্ভব ভালো করেছে। পুরো টিমটাকে যার যেরকম চরিত্রায়ন করা দরকার সে সেরকম করেছে। সেখানে কোনো দুর্বলতা থাকলে সেটা আমি পরিচালকের দুর্বলতা হিসাবে দেখতে চাই আসলে। মাসুদ হাসান উজ্জ্বল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রামে আপনি বারবার আসবেন, আমরা চট্টগ্রামে আপনাকে চাই, আপনার আরো কাজ দেখতে চাই। আপনার জন্য অনেক শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের প্রতিটি মানুষকে অসংখ্য ধন্যবাদ। কারণ ৪৯ বাতাসের অন্যতম প্রধান সাপোর্ট ছিল কিন্তু চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রামের শিল্পাঙ্গনের মানুষরা। আমি যদি বিশেষভাবে বলি, এটা একটা অভূতপূর্ব সহযোগিতা আমি বলবো, যেটা আমি চট্টগ্রাম না আসলে হয়তো বুঝতাম না যে এত দূর থেকে শিল্পের এতটা কাছে কেউ থাকতে চাইতে পারে। সুতরাং চট্টগ্রামের সবাইকে আমার একদম হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ। আমাদের আজকের অতিথি জনাব মাসুদ হাসান উজ্জ্বল, ওনার ভবিষ্যৎ নির্মাণ ভাবনা আমরা আবারও দেখতে পাবো সামনে, এবং উনি প্রায়শই আমাদের সামনে এসে হাজির হবেন, দর্শকদের সামনে এসে হাজির হবেন। এটা সিনেমার জন্য যেমন পজিটিভ একটা দিক, আমরা দর্শকদের জন্য একটা
বাড়তি পাওনা, অন্যতম পাওনা। আপনাকে আবারও ধন্যবাদ।